রেকর্ডিংটা অন করে দিলাম। আচ্ছা, সো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা হচ্ছে গিয়ে ওই যে বেগ, ত্বরণ, সময়ের সম্পর্ক দেখেছিলাম, তাই না? আচ্ছা, আর কিছু কি দেখেছিলাম গত ক্লাসে? আমরা একটা বিশেষ ক্ষেত্র দেখেছিলাম, প্রথম সূত্রের একটা বিশেষ ক্ষেত্র দেখছিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মনে করো আমাদের কাছে এরকম একটা কি বলে এটাকে প্রসঙ্গ কাঠামো আছে, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো আছে। এই একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু আমরা বলছি ও বিন্দুতে। মূল বিন্দুতে আমাদের একটা বস্তু অবস্থান করছে যেটা t ইকুয়ালস টু 0 মুহূর্তে যাত্রা শুরু করছে। যাত্রা শুরু করার মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই বস্তুর বেগ হচ্ছে u। কিছুক্ষণ পর আমাদের এই বস্তুটা মনে করো কিছুক্ষণ পর আমাদের এই বস্তুটা ধরে নাও এ অবস্থানে চলে আসলো, এবং এ অবস্থানে আসার মুহূর্তে তার সময় লাগছে t ইকুয়ালস টু t সেকেন্ড, এবং এই মুহূর্তে বস্তুর বেগ পাইছি আমরা v, যেটাকে শেষ বেগ বলবো। এবং আমরা দেখলাম যে আদিবেগ এবং শেষ বেগ সমান নয়, আদিবেগ এবং শেষ বেগ সমান নয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি যে বস্তুটির গড় বেগ কত, গড় বেগকে আমরা কি বার v দিয়ে প্রকাশ করি। গড় বেগ ইকুয়ালস টু আমরা কি বলবো বলতো ভাইয়া? না, গড় বেগের সঙ্গে আমরা কি বলছিলাম মনে করে রাখো? গড় বেগের সঙ্গে কি বলছিলাম? খাতায় লেখা আছে না? গড় বেগ কোথায় লেখা আছে? তার মানে মোট সরণ বাই মোট সময়। ঠিক আছে, এই যে গড় বেগ বললেই যে তোমাদের মাথায় একটা ইউ প্লাস ভি, ইউ মাইনাস ভি চলে আসে, এগুলো আসা যাবে না। এমসিকিউতে কিন্তু প্রশ্ন আসে নিচের কোনটি গড় বেগের সমীকরণ বা নিচের কোনটি গড় বেগের অনুপাত, ওখানে ইউ প্লাস ভি বাই 2 ও দেওয়া থাকবে, মোট সরণ বাই মোট সময়ও দেওয়া থাকবে। আমি বুঝতে পারছি গড় বেগ সবসময় কি, গড় বেগ সবসময় কি, এইটা যেন কখনো ভুল না হয়, এটা সব সময়ের জন্য। ঠিক আছে, সব সময়ের জন্য, এই যে লিখে দিচ্ছি আমি এখানে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি আমাদের এই প্রসঙ্গ কাঠামোতে ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা এস বললাম, বা সরণ যেটা সেটাকে আমরা এস বললাম। তাহলে গড় বেগের সংজ্ঞা অনুযায়ী এই ক্ষেত্রে আমরা কি বলবো? বার ভি ইকুয়ালস টু কি বলবো? এস বাই, বলবো না? এইটুকু নিয়ে কারো কোনো সন্দেহ আছে? না। আমরা এখানে বুঝতে পারতেছি যে এটা যেহেতু ইউ ইকুয়ালস টু ভি, তার মানে এখানে অসমবেগ আছে। ইউ নট ইকুয়ালস টু ভি, সরি, ইউ নট ইকুয়ালস টু ভি যেহেতু, তার মানে এখানে অবশ্যই কি অসমবেগ আছে। সো অসমবেগের ক্ষেত্রে আমরা বলতে পারি মোট সরণ ইকুয়ালস টু গড় বেগ ইনটু সময়, বলতে পারি। দেখতে অনেকটা এস ইকুয়ালস টু ভিটির মতো না? কিন্তু এটা কিন্তু এস ইকুয়ালস টু ভিটি না। এস ইকুয়ালস টু ভিটি এর মতো, তার মানে যে এস ইকুয়ালস টু ভিটি এরকম কিন্তু না। বুঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা যদি জিজ্ঞেস করি যে এই ক্ষেত্রে শুধুমাত্র এই স্পেসিফিক ক্ষেত্রে এবং অন্য কোনো ক্ষেত্রে না, এই ক্ষেত্রে মানে কি, ও থেকে এ পর্যন্ত একটা বস্তু আসছে, 30 সেকেন্ড সময় নিছে, এস দূরত্ব অতিক্রম করছে, আমার কাছে দুইটা বেগের মান আছে, একটা হচ্ছে ও বিন্দুতে ইউ, ও বিন্দুতে ইউ, আর একটা হচ্ছে এ বিন্দুতে ভি। এই দুইটা বেগ আছে, আর কিছু আছে না। আমরা যদি জিজ্ঞেস করি এদের গাণিতিক গড় কত, গাণিতিক গড় ব্যাপারটা বুঝো। ক্লাস 8 যেটা করে আসছো, 10টা জিনিস দেওয়া আছে, 10টা মান দেওয়া আছে, 10টা মানের গড় বের করার জন্য 10টা যোগ করে 10 দিয়ে ভাগ করছি, তাই না? এটাকেই বলি আমরা গাণিতিক গড়। তো এই গাণিতিক গড় যদি জিজ্ঞেস করি, এদের গাণিতিক গড় মানে বেগের গাণিতিক গড়, এদের মানে কি বেগের, ও বিন্দুতে যে ইউ বেগ, এ বিন্দুতে যে ভি বেগ, এদের গাণিতিক গড় কত হবে বলো? তাই না, বলা যায়? সো এই গাণিতিক গড়ের মানটা যদি আমরা 1 নম্বরে বসিয়ে দেই, এটা শুধুমাত্র এই ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু না, শুধুমাত্র এই ক্ষেত্রের জন্য এই গাণিতিক গড়ের মানটা যদি আমরা এই বার ভি এর জায়গায় বসিয়ে দেই, আমরা তাহলে কি পাচ্ছি? এস ইকুয়ালস টু বার ভি এর জায়গায় ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু, বলা যায় এটা গতির আরেকটা সমীকরণ। কিন্তু কিন্তু এখানে আমি লাল কালি দিয়ে লিখে দিব, এই সূত্র ব্যবহার না করার সর্বোচ্চ চেষ্টা করব।
তার কারণ হচ্ছে আমরা এই যে বার বি এর মানে যেই জিনিসটা রিপ্লেস করছি, এটা কি শুধুমাত্র এই ক্ষেত্রের জন্য না? এই ক্ষেত্রের গাণিতিক দল না? অঙ্কে কি সবসময় এই ক্ষেত্র দিবে? এবং অঙ্ক একটা দিছে, সেই অঙ্কের মধ্যে তুমি কি আগে অঙ্ক করবা নাকি পয়সা পয়সা চিন্তা করবা যে এটা বইয়ের মতো মিলছে নাকি মিলে নাই? আমি কি বুঝতে পারছি? বইয়ের সাথে মিলছে কি মিলে নাই চিন্তা করতে গেলে সময় আর নষ্ট হচ্ছে না। সো এইটাই হচ্ছে কি সবথেকে বড় কথা, যে এটা দিয়ে করতে গেলে প্যাচ লেগে যাবে। এই জিনিসটাকে আমরা পারতপক্ষে অ্যাভয়েড করে চলে আসবো। কোনো কোনো ক্ষেত্রে এরকম আসতেও পারে যে এটাকে অ্যাভয়েড করা যাচ্ছে না। তো যদি এটাকে অ্যাভয়েড করা না যায় তখন আমরা এটাকে ইউজ করবো। কোন কোন অঙ্কে আমি আবারও বলি, গাইডের জিনিসপত্র গুলো ফলো করা যাবে না। ওই যে গাইডে যে সকল জায়গায় এই নিয়মটা ইউজ করছে ওখানে অনেক জায়গায় ভুল করা আছে। এটা এই জন্যই ইউজ করা যাবে না, কারণ গাইডে অনেক জায়গায় ওই জিনিসপত্রগুলো ভুল আছে। আমি এটাই বলছি, এই জন্যই কথাটা লাল কালি দিয়ে লিখে দিয়েছি। বুঝতে পারছো? পারতপক্ষে এখন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে আর কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সেটার জন্য প্রচুর টেস্ট পেপারের প্রবলেম সলভ করতে হবে। যখন আমরা অঙ্ক ধরো এই ক্লাসেই হয়তো আমাদের থিওরির ব্যাপার সেটাগুলো শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহ থেকে বাই দ্য ওয়ে সবাই অবশ্যই ক্যালকুলেটর নিয়ে আসবা। আমরা অঙ্ক শুরু করব। এখন আনলে তো ভালো, আজকে তো লাগবে না, বাট আগামী ক্লাস থেকে অবশ্যই ক্যালকুলেটর লাগবে এবং বাসায় একটা টেস্ট পেপার নিজেদের কাছে রাখবা। ঠিক আছে? কারণ আমি ক্লাসে তো সব অঙ্ক করাইতে পারবো না, এটা বুঝতেই পারতেছো। আমি তোমাদেরকে কিছু কিছু টাইপের অঙ্ক করাই দিব, তারপর ওই যে অ্যাসাইনমেন্টের মতো দিয়ে দিব যে বাসায় যাও, দুনিয়ার যত জায়গা থেকে গতির যত অঙ্ক আছে খুঁজে বের করো এবং হ্যাঁ টেস্ট পেপার যে কোনো একটা কিনলেই হয়, পাঞ্জেরি কিনলেও হয়, লেকচার কিনলেও হয়। তোমার দেখার দরকার হচ্ছে যেই টেস্ট পেপারে প্রশ্নের সংখ্যা বেশি। দুইটাই ভালো, বা নবদূত আছে, অনেকগুলো আছে, রয়্যাল আছে। তোমার দেখার দরকার হচ্ছে কোথায় প্রশ্ন বেশি সংখ্যক। ভুলেও কখনো কোনো গাইডের কোনো টেস্ট পেপারের প্রশ্নের উত্তর বিশ্বাস করবা না। মানে অঙ্কের ম্যাথ, মানে অঙ্ক ভুল সূত্র দিয়ে করে দেওয়া আছে, তোমার কাছে মনে হবে যে অঙ্ক তো মিলে গেছে, অঙ্ক তো হয়েছে, আসলে অঙ্ক হয় নাই, এটা বুঝবা না এখনই। ঠিক আছে? তো এই জন্য টেস্ট পেপার যেটা কিনবা সেখানে হচ্ছে গিয়ে দেখবা যে কোথায় আসলে বেশি সংখ্যক প্রশ্ন দেওয়া আছে, বেশি সংখ্যক অঙ্ক দেওয়া আছে। এবং এই মুহূর্তে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দরকার, স্কুল ওয়াইজ না, বোর্ড ওয়াইজ না, তুমি চ্যাপ্টার ওয়াইজ যেখানে আছে সেটা কিনবা। বুঝতে পারছি? এটা নতুনটাই কিনা লাগবে এরকম না, পুরানোটাও কিনতে পারো। নতুনটা কিনলে ভালো কি ওই রিসেন্ট ইয়ারের এসএসসি পরীক্ষার প্রশ্নটা ওটার মধ্যে থাকে, 25 সালেরটা ওখানে থাকে। 25 সালেরটা তো না, 24 সালেরটা, 25 সালের পরীক্ষা তো এখন হয়ই নাই। সো 25 সালের পরীক্ষা যখন হবে তখন মনে করো অনলাইনে পাওয়া যাবে প্রশ্নগুলা বাইর কইরা প্রিন্ট করে নিয়া বা ফটোকপি করে নিয়ে তারপর সেটা লাগাই রাখবে, মানে কি বলে এটাকে সাথে ওই তো এরকম নিয়ে নিয়া সবাই দিয়ে দিও। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো এই জন্য হচ্ছে গিয়ে তোমার টেস্ট পেপার কেনার প্রথম কাজ হচ্ছে যেখানে অধ্যায় ভিত্তিক আছে, অধ্যায় ভিত্তিক যেখানে না ওটা কেনার দরকার নাই। দ্বিতীয়ত অধ্যায় ভিত্তিকের সাথে প্রশ্ন বেশি আছে, মানে স্কুলের প্রশ্ন আছে, স্কুলের টেস্টের পাশাপাশি প্রি টেস্টের প্রশ্ন দিয়ে দিছে, এরকম দেখবা দুই একটা টেস্ট পেপারে থাকে, ওইটা দেখে কিনবা। আবার আরেকটা জিনিস করতে পারো, ধরো তোমরা 3 বন্ধু আছো, 3 বন্ধু 3টা কিনো, 3 বন্ধু 3 কোম্পানিটা কিনো, তারপর ওর সাথে তোমারটা মিলাও যে ওর কি আছে তোমার কি নাই, তারপর তোমার জানাই ওর কাছ থেকে নাও, ওর জানাই তুমি তোমার কাছ থেকে দাও, এরকমও করতে পারো। এটা তোমাদের ইচ্ছা, কিন্তু একটা কিনলেই হয়, একটা কিনলেই হয়, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওইটা যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করবো নেক্সট ক্লাস থেকে কিন্তু লাগবে, এই জন্য এই সপ্তাহে বলে দিলাম। ঠিক আছে? টেস্ট পেপারটা কিনে ফেলো, টেস্ট পেপার নিয়ে আসার দরকার নাই, কিনে বাসায় রাখবা। অত ভারী জিনিস বহন করে আনার কোনো দরকার নাই। তোমার কাজ হবে ওখান থেকে অঙ্ক আমি যখন করাই দিব এখানে বাসায় গিয়ে অ্যাসাইনমেন্ট করার জন্য ধরে ধরে অঙ্কগুলা করবা, যেটা সলভ করতে পারবা সেটা নিয়ে আসবা কইরা, যেটা করতে পারবা শুধু প্রশ্ন লিখে নিয়ে আসবা যে ভাইয়া পারি নাই, কিন্তু আমাকে এটা বলতে হবে যে ভাই এই জায়গায় পারি নাই, সবগুলা, কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না। কারণ দেখো তুমি যদি তুমি যদি এরকম চিন্তা করো যে ভাই 2 পেজ করছি 10 পেজ করি নাই, 12 পেজের অঙ্ক আছে, তাহলে কি হবে, দেখবে 10 পেজের মধ্যে থেকে কোনো একটা অঙ্ক পরীক্ষা দিয়ে দিছে। বুঝতে পারছি? সো আর তোমাদের কাছে মনে হইতে পারে যে 2টা অঙ্ক দেখতে একই রকম, কারণ একই রকম বর্ণনা দেওয়া আছে, কিন্তু আসলে তো আমি অঙ্ক করাইতে গেলে দেখবা যে 2টা অঙ্ক জীবনে একই রকম না।
আকাশ পাতাল পার্থক্য, খালি একটা শব্দ চেঞ্জ করে দিচ্ছে। তো ওই কোন শব্দটা চেঞ্জ করলে আকাশ পাতাল পার্থক্য, কোন শব্দের জন্য এই ফর্মুলা ইউজ করতে পারবো না, কোন শব্দে এই ফর্মুলা ইউজ করতে পারবো না, এগুলো তো বুঝতে হবে, তাই না? এগুলো এখন আবার কথা আছে, আমি যদি একবারে অঙ্ক করায় সব ধরাই দেই 2 দিন পর তুমি নিশ্চিত ভুলে যাবা। এই জন্য তোমাকে আগে ঠেকতে হবে, অঙ্ক করতে গিয়ে তোমাকে আগে বুঝতে হবে যে আমি এটা পারি নাই, তারপর আমি তোমার একটা সলিউশন করে দেবো, তারপর মাথায় থাকবে। বুঝতে পারছো? সো এই জন্যই বলতেছিলাম এতদিন ধরে যে প্রতিদিন অ্যাসাইনমেন্ট করো, কারণ যখন অঙ্ক শুরু হবে তখন যদি অ্যাসাইনমেন্ট করে অঙ্ক নিয়ে না আসো আমার জন্য, বিশ্বাস করো তুমি ওই চ্যাপ্টার তোমার আজীবনের জন্য শেষ। মানে এসএসসি পরীক্ষার যেহেতু এই সময় চলে যাচ্ছে, তুমি এরপরে যতই অ্যাসাইনমেন্ট করে দাও না কেন, আমরা তো পরের চ্যাপ্টারে চলে যাবো, আমরা তো পরের টপিকে চলে যাবো, যাবো না? সো প্রচুর এখন আসলে এই জায়গায় আর ঢিলামি দেওয়ার সুযোগ নাই। এনিওয়েজ, এই সূত্রটা বুঝতে পারছি, s equals to u plus v by 2 into t, কিন্তু এটা শুধুমাত্র একটা স্পেসিফিক কেস। কোন স্পেসিফিক কেস? আমার কাছে অসমবেগ আছে প্রথম কথা, এবং আমরা ওখানে সবসময়ের জন্য গড় বেগের সংজ্ঞা থেকে আগে s equals to bar v into t বের করছি। তারপর যেহেতু আমার কাছে এই ক্ষেত্রে মাত্র 2টা বিন্দুর বেগ জানি, আর কিছু জানি না, যেটা ত্বরণের মানও কিন্তু জানি না, জানি না, আমি বুঝাতে পারছি? সো এই জন্য আমরা এখানে গাণিতিক গড়ের সূত্রটা ইউজ করতে পারছি বা করছি। আচ্ছা, এখন কোন ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না, সেরকম 2টা বা 3টা ক্ষেত্রে দেখাই, তাহলে বুঝতে পারবা যে কেন বা কোন ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না। এগুলো হচ্ছে গড় বেগের ক্ষেত্র। গড় বেগ কেস 1 এটাকে বললাম, মনে করো গড় বেগ কেস 1। ধরো তোমার কাছে বলা হচ্ছে আমার কাছে একটা বস্তু আছে, ও বিন্দু থেকে যাত্রা শুরু করবে, ও বিন্দু থেকে, এটা কিন্তু কোনো সূত্রের প্রতিপাদন করাচ্ছি না, এটা হচ্ছে গিয়ে দেখতে সূত্রের প্রতিপাদনের মতো মনে হবে, কিন্তু এটা আসলে অঙ্ক। ঠিক আছে, এটা আসলে অঙ্ক। ওকে, সো ও থেকে এ পর্যন্ত একটা বস্তু মনে করো গতিশীল হয়ে আসছে, এবং ও থেকে এ পর্যন্ত তার গতিশীল হইতে v1 বেগ অর্জন করছে, বা v1 বেগে সে ও থেকে এতে আসছে, প্রশ্নে বলা আছে। এবং ও বিন্দুতেও বেগ v1, এ বিন্দুতেও বেগ v1, এর মাঝখানে বেগ চেঞ্জ হয় না। আচ্ছা, কিন্তু এ বিন্দুতে এসে কিছু একটা হয়েছে, যার কারণে সে এ থেকে বি তে আসার পর, বা এ থেকে বি তে আসার সময়টুকু বেগে আসছে। এ বিন্দুতে কিছু একটা হয়েছে, কি হয়েছে বলা নাই, কিন্তু এ থেকে বি পর্যন্ত তার বেগটা হয়েছে কি v2। কিছু একটা বাড়ছে বা কমছে, কিছু একটা হয়েছে, একই রকম নাই, কথা। আচ্ছা, এখন শর্ত প্রশ্নে বলে দিছে যে আমাদের ও থেকে এ পর্যন্ত যেইটুকু রাস্তা, এ থেকে বি পর্যন্ত একই পরিমাণ রাস্তা, আমরা ধরে নিচ্ছি সেই রাস্তার পরিমাণ হচ্ছে d। দ্যাট মিন্স ও থেকে এ পর্যন্ত যেইটুকু রাস্তা অতিক্রম করছে, এ থেকে বি পর্যন্ত সে একই দৈর্ঘ্যের রাস্তা অতিক্রম করছে। এখানে শুধু বেগের পরিবর্তন হচ্ছে, রাস্তার দৈর্ঘ্যের মান চেঞ্জ হয় নাই। মনে করো তুমি শাহজাহানপুর থেকে 500 মিটার সোজা আগাইছো, আগায় তুমি হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনে গেছো, ওইখান থেকে আরো সামনে তুমি আরো 500 মিটার গেছো, এরকম একটা সিচুয়েশন। বুঝতে পারছো? আচ্ছা, প্রশ্ন করতেছে এখানে যে এই বস্তুর গড় বেগ কত। তোমাকে মনে জিজ্ঞেস করছে, মনে করো এই বস্তুর গড় বেগ কত। এখন আমরা বলে আসছি গড় বেগ সব সময়ের জন্য কি হবে, মোট সরণ বাই মোট সময়, আর কিছু না। 10টা বেগ দিছে, 10টা বেগ যোগ করে 10 দিয়ে ভাগ করবো, এটা কখনোই না। সো আমাদের জন্য গড় বেগের সংজ্ঞা অনুযায়ী তাহলে বলতে হবে বার ভি ইজ ইকুয়ালস টু মোট সরণ। আমার এই চিত্র অনুযায়ী মোট সরণ কতটুকু হয়েছে বলতো, 2d, অথবা ও বি একবারে বলা যায়, মোট সরণ ও বি বলা যায়, তাই না? আর মোট সময় কতটুকু লাগছে এটা আমার সময় এখানে বলে দেয় না, বলে দিচ্ছে। কিন্তু আমি জানি যে ও এর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এ বি এর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এই দুইটা একই পরিমাণ দৈর্ঘ্য, কিন্তু দুইটাতে ভিন্ন ভিন্ন বেগে গেছে। তার মানে আমি কি বলতে পারি না যে ও থেকে এ পর্যন্ত যাইতে একরকম সময় লাগবে t1, ধরে নিতে পারি, আর এ থেকে বি পর্যন্ত যাইতে t2 সময় লাগবে, এটা ধরে নিতে পারি না আমি চাইলে। বুঝতে পারতেছি? যা দেওয়া নাই এটা আমি ধরে নিব। তো এই জন্য আমি নিচে মোট সময়ের জায়গায় t1 প্লাস t2 লিখে ফেললাম। বুঝতে পারছো? আচ্ছা, এখন ওবি কে আমরা ওই যে সাফওয়ান যেরকম বললো একবারে 2d বলে ফেলতে পারি না? কারণ ওবি মানে কি, ওবি মানে হচ্ছে ও এ প্লাস এ বি, রাইট?
ও এ মানেও ডি, এবি মানেও ডি, এই দুটো যোগফল কত? 2D। এটা নিঃসন্দেহে বলে ফেলা যায়, 2D লিখলাম। এখন T1 কি আমাদের শুরুতে কিছু বলে দিছিল? আমি ধরছি না, আমাদের বলতে কে V1 বলছে আর ও এ বলছে, V1 V2 বলছে আর ও এ আর এবি সমান, যেটাকে আমি ডি ধরে নিছি, এটা বলছে, তাই না? তো আমি যদি এখন চিন্তা করি যে ও থেকে এ পর্যন্ত যেতে আমার এই বস্তুটা সমবেগে গেছে না? সমবেগে যাওয়ার কোনো বস্তুর জন্য বেগের পরিবর্তন হয় না। সমবেগে যাওয়ার কোনো বস্তুর জন্য দূরত্ব ডি বা সরণ ডি ইকুয়ালস টু আমি কি বেগ ইনটু সময় V1 ইনটু T1 বলতে পারি? S ইকুয়ালস টু VT এর মতো, D ইকুয়ালস টু V1 ইনটু T1। তাহলে এইখান থেকে আমরা T1 এর জায়গায় কি বলতে পারি? D বাই V1 বলতে পারি। আবার আমরা T2 এর জায়গায় কি বলতে পারি? D বাই V2 বলতে পারি। এই দুইটা মান T1 এবং T2, যেহেতু এই দুটো আমি ধরে নিয়েছিলাম, অরিজিনালি বলা নাই, সেই দুইটা মান আমি যদি এখানে T1 আর T2 জায়গায় বসাই দেই, D বাই V1 প্লাস D বাই V2 বসাতে পারি না? এখন বসানোর ফলে কি হয়েছে একটু খেয়াল করে দেখো, আমার নিচে একটা ভগ্নাংশ আসতেছে, যেই ভগ্নাংশের লসাগু হবে কি V1 ইন্টু V2, তাই না? আর যেহেতু দুইজনের উপরে D আছে, আমার লবে D আছে, D কমন নিয়ে ফেলা যায় না? আর D কমন নিলে V1 V2 V1 এর সাথে কাটাকাটি করে কি হবে? মানে V2 হবে, তাই না? মানে কাটাকাটি করে শুধু V2 থাকবে, V2 প্লাস V1, তাই হবে না? বলা যায়। এখন দেখো উপরে একটা ডি আছে, নিচে একটা ডি আছে, কাটাকাটি করে ফেলা যায় না? কাটাকাটি যদি করে ফেলা যায় তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে এই গড়বেগের মান হচ্ছে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2 বলা যায়। একটু আগে যে গড়বেগ বের করছি u প্লাস v, ওরকম কি আছে চিত্র? ওরকম কি সমীকরণ আছে? আমি কি বুঝাইতে পারছি যে গড়বেগ যে সবসময় u প্লাস v বাই 2 এর মতো হবে না, ভিন্ন হইতে পারে। আবার এই সূত্রটা শুধুমাত্র আবার এই ক্ষেত্রে, এই কেসের জন্য, অন্য কোনো কেসে কিন্তু তুমি আবার এটা ইউজ করতে পারবা। বুঝাইতে পারছি? তো প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে যে বর্ণনায় বস্তুকে প্রসঙ্গ কাঠামোতে কেমনে যাইতে বলছে, দুইটা অংশ ভাগ করে দিছে কিনা, দুইটা অংশের মধ্যে বেগের চেঞ্জ হয়েছে কি হয় নাই, আবার দুইটা রাস্তার সমান কিনা, এই সব বিবেচনায় আনতে। বুঝতে পারছি? এখানে কিরকম অঙ্ক দিতে পারে? বলতে পারে মনে করো একটি বস্তু ও থেকে 1 কিলোমিটার রাস্তা 20 মিটার পার সেকেন্ডে বেগে এই অবস্থানে পৌঁছাইছে, এ থেকে বি পর্যন্ত আরো 1 কিলোমিটার রাস্তা 30 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করছে, বস্তুর গড়বেগ কত? তখন তুমি এই কেস ইউজ করতে পারবা, তাছাড়া পারবা না। গড়বেগ এই জন্য সবসময় মনে রাখতে হবে যে গড়বেগের ক্ষেত্রে আমরা অন্য কোনো ফর্মুলা ইউজ করতে পারবো না। মাথায় রাখতে হবে মোট সরণ মোট সরণ ভিবার বা গড়বেগ সমান মোট সরণ বাই মোট সরণ। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? জি স্যার বলেন। আমি তো নিতেই চাই, তোমাদেরই তো সময় মিলতেছে না, আবার তোমাদের যখন সময় মিলে তখন এখানে রুম ফাঁকা থাকে না। অনলাইনে এই সপ্তাহে ট্রাই করে দেখতে চাই আমি, দেখি জানাবো। আচ্ছা অনলাইনে এটা আমারও খারাপ লাগতেছে যে এতদিন ধরে চেষ্টা করতেছে কিন্তু এক্সট্রা ক্লাস নিতেই পারতেছি না। আচ্ছা যাই হোক, কিছু করার নাই, নিতে না পারলে তো। হ্যাঁ আচ্ছা দেখি। সো এই যে এইটুকু বুঝতে পারছি, এবার কেস 2 দেখাবো। কেস 2 ধরো এবার একটা বস্তু ও বিন্দু থেকে যাত্রা শুরু করতেছে, ও বিন্দু থেকে, হ্যাঁ এটাও গড়বেগের কেস, ও বিন্দু থেকে এ বিন্দুতে আসছে, সে v1 পরিমাণ দূরত্ব অতিক্রম করছে এবং ও থেকে এ পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য বলছে d1। এরপর সে এ থেকে বি পর্যন্ত রাস্তা অতিক্রম করছে, এইখানে তার বেগ ছিল v2
এবং তার রাস্তা অতিক্রমের পরিমাণ ছিল d2 সমান না। এবার পথ সমান না, কিন্তু এবার প্রশ্নে বলে দিছে ও থেকে এ পর্যন্ত যাইতে ভদ্রলোক যেই পরিমাণ সময় নিছে, এ থেকে বি পর্যন্ত যাইতেও ভদ্রলোক একই পরিমাণ সময় নিছে। তার রাস্তা এবার ভিন্ন পরিমাণ অতিক্রম করছে, বেগও ভিন্ন, কিন্তু গতিকাল বা সময় একই লাগছে। এই সিচুয়েশনে প্রশ্ন করতেছে আমাদের কাছে যে গড় বেগ বার ভি সমান কত? d1 d2 সমান না, ভিন্ন। এখানে অবশ্যই যেটা লক্ষণীয়, v1 is not equals to v2, d1 is not equals to d2। বেগের রাস্তাও ভিন্ন, বেগের পরিবর্তন ভিন্ন, তাহলে t1 আর t2 সেম। হ্যাঁ, t1 t2 নাই তো, t আর t হইছে কিন্তু দেইনি আমি t1 আর t2 তো বলি নাই, দুইটাকে একই সময় বলছি। যখন একই সময় বলবো বা একই মান বলবো তখন আর ভিন্ন বলা দরকার নাই, 1 2 দেওয়ার দরকার নেই। দিলে ভালো, কিন্তু দিয়ে আবার এক লাইন বেশি লিখতে হয় যে t1 equals to t2, দরকার কি? বুঝছো না? আচ্ছা, এখন দেখো, আমরা যদি এখন গড় বেগের সংজ্ঞা বলি, গড় বেগ কি? মোট সরণ বাই মোট সময়। তাহলে d1 প্লাস d2 হচ্ছে কি? মোট সরণ। আর মোট সময় কত? t প্লাস t বা 2t বলা যায়। আচ্ছা, এখন d1 মানে কি? d1 মানে হচ্ছে v1 ইন্টু t, আবার d2 মানে কি? v2 ইন্টু t, আর নিচে কত t? 2t, তাই না? উপর থেকে t কমন নিয়ে ফেলা যায় না? উপর থেকে টি কমন নিয়ে নিচের টি এসে থেকে কাটাকাটি চলে যায় না? তাহলে এই ক্ষেত্রে সূত্র কি হয়? v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। অবশ্যই অবশ্যই আমরা গড় বেগ সমান কি বলতেছি ভাইয়া? গড় বেগ হচ্ছে মোট সরণ বাই মোট সময়, তাই না? তাহলে ও থেকে এ পর্যন্ত তুমি d1 গেছো, আর এ থেকে বি পর্যন্ত d2 গেছো, তাহলে মোট সরণ কতটুকু হয়েছে? d1 প্লাস d2। এই জন্য উপরে মোট সরণ বলা আছে d1 প্লাস d2। তোমার ও থেকে এ পর্যন্ত যাইতে সময় কতটুকু লাগছে, আর এ থেকে বি পর্যন্ত সময় কতটুকু লাগছে, তাহলে মোট সময় কতটুকু? t প্লাস t বা 2t, তাই না? এখন আমরা জানি সমবেগে অতিক্রান্ত কোনো বস্তুর জন্য s ইকুয়ালস টু কত? vt। তাহলে এইখানে আমার s মানে কত? d1। এই d1 কি ও এর রাস্তার জন্য না? তাহলে d1 রাস্তা যাইতে তার v1 বেগ লাগছে, t সময় লাগছে, তাহলে d1 ইকুয়ালস টু কি? v1 ইন্টু t। এই যে আবার কি d2 জায়গায় কি? v2 ইন্টু t। উপরে দুইজনের থেকে t কমন যায় না? ওই t কমন নিলে কি ব্র্যাকেটে v1 প্লাস v2 হবে না? তাহলে ওই t আর নিচে t কাটাকাটি চলে যাচ্ছে না, থাকতেছে কত? v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। এইটা আবার দেখতে আমাদের একটু আগের কেসের মতোই না? প্রথম যেটা আমি সূত্র প্রমাণ করছিলাম, কিন্তু প্রথম যে সূত্রটা প্রমাণ করছিলাম ওখানে u এর মান ভিন্ন, v এর মান ভিন্ন, ওখানে রাস্তা কি একটাই ছিল, d1 d2 দুইটা রাস্তা ছিল না, বা দুই ভাগে করে নেই করছি। ওইখানে d1 যাইতে যে সময়, d2 যাইতে যে সময়, এরকম সময় কেউ দুই ভাগ করে নেই, সময় কি ছিল? একটা ভাগে ছিল। সো দুইটা কেস দেখতে একরকম, সূত্র একই আসছে, কিন্তু আসলে একই রকম কেস। আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে অঙ্ক পইরা সূত্র দেখা মনে হবে আল্লাহ দুটো তো একই জিনিস, কিন্তু আসলে একই জিনিস, ভিতরে ডিফারেন্স, প্রশ্নের বর্ণনায় ডিফারেন্স থাকে। এভাবে করলে হয়ে যায় কখন? এই কেসের জন্য। ওভাবে করলে হয়ে যাবে। গড় বেগ খালি এটা মাথায় রাখতে হবে, মোট সরণ বাই মোট, আর কিছু না, একটাই সূত্র, একটাই মোট সরণ বাই মোট সময়। ওভাবে করে যা আসবে তা। কিন্তু তুমি যদি মুখস্থ করো যেটা কখনো 2v1 v2 বাই v1 প্লাস v2, আরেকবার v1 প্লাস v2 বাই 2, প্যাচ লেগে যাবে। তো আবার u প্লাস v বাই 2, এটাই। এই জন্য পরীক্ষার সময় তো প্যাচ লাগানোর কোনো উপায় রাখা যাবে না। এই জন্য একটা জিনিস, সেটা হচ্ছে কি গড় বেগ সমান বা মোট সরণ বাই মোস্ট অফ দ্য কেসে তোমাকে গড় বেগের কথা বের করতে বলে না, গড় বেগ নিয়ে কথাও বলে না। পরীক্ষায় তোমার গড় বেগের কথা নাই, সুষম ত্বরণের কথা আছে, আর তুমি মাতব্বরি করে s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইনটু t ইউজ করছো। বুঝতে পারছো কি বাসটা খাবা? এবং দেখবা এই গাইডে এরকম অনেক অঙ্ক করে দেওয়া আছে যেখানে গড় বেগের কোনো কথা প্রশ্নে বলা নাই, কিন্তু ওরা s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইনটু t দিয়ে ইউজ করে গাইডের মধ্যে। দেখছো না? আছে না? ওইখানেই তো ভুল, সমস্যাটা কি বুঝতে পারছো? কারণ প্রশ্ন তো গড় বেগের কথা বলে নাই, তুমি তাহলে এই সূত্র আনছো কেমনে?
এই জিনিসটা এই জন্য মাথায় রাখবা, ঠিক আছে? ওই অঙ্কে বিস্তার হচ্ছে নরমালি অবশ্যই ব্যাপারটা হচ্ছে কি বুঝতে হবে যে প্রশ্নে কি বলছে। প্রশ্নে গড়বেগের কথা বলা থাকলে আমাকে এই তিনটা মানে গড়বেগের কেস আনতে হবে। যদি প্রশ্নে গড়বেগের কথা বলা না থাকে জীবনেও আমি গড়বেগের কেস আনতে পারবো। That's simple. আচ্ছা আসো পরের কেস, কেস থ্রি তে যাওয়ার আগে, কেস থ্রি তোলা থাকুক, মনে রাখো গড়বেগের একটা কেস থ্রি আছে। তার আগে আমরা আর একটা প্রসঙ্গ কাঠামো দেখবো। মনে করো এইবার একটা বস্তু ও অবস্থান থেকে যাত্রা করতেছে, এ অবস্থান পর্যন্ত আসবে, ও অবস্থানে আমার সময় গণনা শুরু হয়েছে, এ অবস্থানে আমার সময় গণনা শেষ হয়েছে। আমাদের প্রশ্ন এবার বলে দিচ্ছে যে ও থেকে এ পর্যন্ত বস্তুটি এ সুষম ত্বরণে ছিল। বলে দিচ্ছে যে এ সুষম ত্বরণে ছিল, তার মানে অবশ্যই ও বিন্দুতে বেগ একরকম হবে, বি বিন্দুতে এ বিন্দুতে বেগ অন্যরকম হবে। এটা তো নিঃসন্দেহে কোনো পার্থক্য মানে সন্দেহই নাই। বুঝতে পারতেছি? সাবাস। এখন দেখো এই পুরো সিচুয়েশনের জন্য যদি আমরা বলি ও থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে এস, যদি বলি ও থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে এস, তাহলে এস ইকুয়ালস টু একটু আগে আমরা গড় বেগের সংজ্ঞা ব্যবহার করে এই ক্ষেত্রটাও কি ওই গড়বেগের কেসটার মতো না? অনেকটা ওইরকম না? খালি একটু আগে আমার গড় ত্বরণের কথা বলে নাই, এখন ত্বরণের কথা বলছে। আমি এক মুহূর্তের জন্য চিন্তা করি যে ত্বরণ নাই, খালি বলছে ও বিন্দুতে বেগ ইউ, এ বিন্দুতে বেগ ভি। এক সেকেন্ডের জন্য চিন্তা করি, যদিও চিন্তাটা সারাক্ষণ রেখে দেওয়া যাবে না, এক সেকেন্ডের জন্য করতেছি খালি। তাহলে আমি কি বলবো? এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি, তাই বলবো না? এক সেকেন্ড গেছে গা। এখন আবার তোমাকে মাথায় আনতে হবে যে ভাই যেহেতু এইটা সুষম ত্বরণে গেছে, সুষম ত্বরণের যে শেষ বেগ আছে ভি, সেই শেষ বেগের জন্য তো আবার সমীকরণ একটা আছে না? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে আমি শুধুমাত্র এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি এটা রেখে দিলে পারবো না। আমার যে শেষ বেগ ভি আছে সেইটারও যে একটা সম্পর্ক আছে সুষম ত্বরণের জন্য, তাকেও স্বীকার করতে হবে। সেই মানটা তাহলে আমার এখন বসাইতে হবে। না বসায় অঙ্ক করা যাবে? যাবে, কারণ প্রশ্নে সুষম ত্বরণ বলতে এই যে কেসে আমার এখানে সুষম ত্বরণ বলে দিচ্ছে। যদি সুষম ত্বরণ না বলতো, যদি খালি বলতো ও বিন্দুতে বেগে এ বিন্দুতে বেগ ভি এবং ও থেকে এ পর্যন্ত টি সেকেন্ড সময় লাগছে, গড় বেগের কথা প্রশ্নে বলা আছে, তাহলে আমার আর ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি বলার প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু আমাকে প্রশ্নে বলেছে সুষম ত্বরণের জন্য গড় বেগের আলাদা শেষ বেগের আলাদা সূত্র আছে, আমাকে ওটা স্বীকার করতে হবে। স্বীকার করে আমার এই মানটা প্রথম সমীকরণে বসাই দিতে হবে। বুঝতে পারছি? তো আমরা যদি এখন বসাই, তো কিছু জিজ্ঞেস করতে পারি, সাফান কিছু জিজ্ঞেস করতেছিলা, বলো। গড় বেগের ক্ষেত্রেও তো ত্বরণ থাকা অবশ্যই সম্ভব, নাও তো সম্ভব। এই জন্য তো কেস 1 আর 2 দেখাইলাম। এরকম কি হইতে পারে না যে 1 ঘন্টা ধরে গেছে, প্রত্যেক 5 মিনিট পর পর একবার করে বেগ চেঞ্জ করছে, বাট আর মাঝখানে চেঞ্জ হয় না? হতে পারে না? কিন্তু এটাও তো অসম বেগ, এখানেও ত্বরণ হয়েছে, কিন্তু ত্বরণটা কি কন্টিনিউয়াসলি হয়েছে? তাহলে তুমি প্রশ্ন করে তো তোমাকে বুঝতে হবে যে ত্বরণ কন্টিনিউয়াসলি হয়েছে নাকি ত্বরণ কন্টিনিউয়াসলি হয় নাই। এই কেসে কি ত্বরণ কন্টিনিউ, সুষম ত্বরণ মানে কি কন্টিনিউয়াসলি প্রতি বিন্দুতে ত্বরণ হয়েছে, তাই না? আর এই বিন্দুতে এখানে কি প্রতি বিন্দুতে ত্বরণ হয়েছে? শুধু এক বিন্দুতে। কোথায়? এ বিন্দুতে। ও থেকে এ পর্যন্ত সুষম বেগ না? আবার এ থেকে বি পর্যন্ত কি সুষম বেগ না? কেস কি তাহলে আলাদা না পুরোপুরি? কিন্তু এবং দেখো এই যে এখানে শুরুতে বলছে ইউ নট ইকুয়ালস টু ভি, এখানে কোনো ইনফরমেশন আছে সুষম ত্বরণ নাকি সুষম ত্বরণ না? তার মানে আমি কি ধরবো? আমার তো এখানে ধরার জায়গা নাই যে ও থেকে এ পর্যন্ত পুরাটা সুষম হবে ত্বরণ। আসবে কি আসবে আমি জানি না, কোথায় আসবে এটাও জানি না। এখানে আমার গড় বেগের কথা ইউজ করতে হয়েছে। কিন্তু এই কেসে দেখো, এই কেসে সুষম ত্বরণ হয়েছে কি মনেও না। ও থেকে এ পর্যন্ত পুরা কি সমবেগ, এই বিন্দু থেকে একটা বাড়ি খাইছে, তারপর আবার বাড়ি বন্ধ না? তারপর কি এ থেকে বি পর্যন্ত আবার সমবেগ। আবার কেস টুতে আসো, কেস টুতেও কি ও থেকে এ পর্যন্ত এক বেগ, এ থেকে বি পর্যন্ত আরেক বেগ, পুরো রাস্তায় কোনো ত্বরণ হয় না, হয়েছে? এক্স্যাক্টলি। কিন্তু এখন কি তোমাকে বলে দিচ্ছে সুষম ত্বরণ, তার মানে ও থেকে এই পর্যন্ত প্রতি মুহূর্তে প্রতি বিন্দুতে বেগ চেঞ্জ হয়েছে। বুঝাইতে পারছি? ভেরি গুড। এই ব্যাপারগুলো পরীক্ষায় খুব খেয়াল রাখতে হবে, নাইলে ওই যে বাস। সো এস ইকুয়াল টু ইউ প্লাস ভি এর জায়গায় কি লিখবো? ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি ডিভাইডেড বাই কত? 2 ইনটু টি।
তাহলে ইউ প্লাস ইউ মানে কি 2u। 2u plus t by 2t। তাহলে আমি যদি 2u by 2 লিখতে পারি এরকম ভাঙিয়া, প্লাস হাফ আলাদা লিখি at স্কয়ার, আর ইউ এর সাথে তো একটা t গুণ থাকবে, মানে at তো সবার সাথেই গুণ আছে, তাই না? উপরের 2 আর নিচের 2 প্রথম পদে কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে ফাইনালি পাচ্ছি আমরা s ইকুয়ালস টু কত? ut plus half of x square। এইটা তুমি সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবা, এটাই গতি সমীকরণ। এটা সমীকরণ, কিন্তু যেখানে সুষম ত্বরণ আছে সমীকরণ এটা গতির তৃতীয় সমীকরণ, সূত্র না কিন্তু। এগুলোর সূত্র বললে মাইরা ফেলবে। নিউটনের গতি সূত্র অন্য জিনিস, নিউটনের গতির সমীকরণ অন্য জিনিস। স্যার। আগের বছর বা এর আগের বছর হ্যাঁ হ্যাঁ, মানে দেখতাম, এগুলোর সূত্র বলতো, সূত্র এগুলো সমীকরণ মনে করতাম। মনে করতাম, সমস্যা নাই। এরকম কত ভুল জিনিস মনে করতাম ছোটবেলা থেকে, তাই না? আস্তে আস্তে তো ভুল ভাঙে, বড় হইলে ভুল ভাঙবে, এটাই স্বাভাবিক নিয়ম। এখন দেখো, এইটাকে একটা সম্পর্ক বলে, এই সম্পর্কটার নাম হচ্ছে বস্তুর সরণ, ত্বরণ ও গতিকালের সম্পর্ক, তৃতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণ। এটাকে আমি কখনো দ্বিতীয় সমীকরণ বলতে পারবো? পারবো না, কারণ মাঝখানে s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইনটু t আছে, বাট ওটা আবার সুষম ত্বরণের জন্য না। s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইনটু t, এটা জীবনেও সুষম ত্বরণের জন্য না, ওটা সমবেগের জন্য না, ওটা বেগের মান, ওটা মানে বেগের মান ভিন্ন, অসমবেগের জন্য, ওটা অসমবেগের জন্য বা গড় বেগের জন্য, ঠিক আছে? কিন্তু ওর সুষম ত্বরণ বলা যাবে, কারণ তুমি তো জানো না, তোমাকে তো বলো না ওই কেসে, বুঝছে? এটাই সমীকরণ সব সুষমতা। না, সুষম ত্বরণের জন্য প্রথম সূত্র হচ্ছে যে এইটা, এই দেখো, এই দেখো, এইটা b equals to u plus at। হ্যাঁ, ওটা প্রথম সমীকরণ। হ্যাঁ, কিন্তু এটা সুষম ত্বরণের বেগের সম্পর্ক, এটা সুষম ত্বরণের সরণের সম্পর্ক, তো আলাদা। একবার বেগ বের করছে, এখন কি বের করছি? সরণ বের করছে। সুষমতা থাকার কথা আমাদের টি এর যে সম্পর্কটা এটা বসাইতেই হয়েছে, কিন্তু সেখানে টি এর সম্পর্ক যে বসানো টি এর তো কোনো সম্পর্ক নেই। ইউ প্লাস এই টি কি স্বাধীন চলক না? স্বাধীন চলক তুই সম্পর্ক করতে গেলে আমি বলতো ভাই, তুই যখন পরীক্ষা করতেছস, এই এক্সপেরিমেন্ট করতেছিস, তুই না ডিসিশন নিচ্ছিস যে আমি 10 সেকেন্ড পর্যন্ত পরীক্ষা করবো না 20 সেকেন্ড পর্যন্ত, ওর আবার সম্পর্ক কেমনে আসে? দেখেছো? এই জন্যই না ওই যে ভৌত জগতের উপাদান পড়াইছিলাম, কি কি বলো? ভৌত জগতের উপাদান কয়টা? স্থান, সময়, পদার্থ, শক্তি। তো ভৌত জগতের উপাদানের সম্পর্ক তুমি কেমনে বাইর করবা বাবা? এটা তো সম্ভব না। স্যার পদার্থ না তো স্যার, ওই তো পদার্থ ভর একই জিনিস। রাতে ঘুমাস নাই কেন? শোনো, এই ব্যাপারগুলো এই জন্য ধরো প্রথম দিকে এতদিন সময় নিয়ে 2 মাস ধরে পড়তেছো আমার কাছে, 2 মাস পরে আইসা অঙ্ক করতেছি, কেন? কেন এই জিনিসপত্রগুলো বুঝতে পারছি? এগুলো দিয়ে অসমতরণে নির্ণয় করা যায়। এগুলো অসমতরণের জন্য কখনো নির্ণয়, অসমতরণের জন্য ভিন্ন কেস, আলাদা সূত্র আছে। আলাদা সূত্র না, আলাদা সমীকরণ, সূত্র না সমীকরণ। ওই তো গুলাই ফেলি, কিন্তু এগুলো ছাড়া যাবে না আর কি, মুখে চলে আসে, কিন্তু নিজেকে সংযত করতে হবে রোজার মাস এমনিতেই। তুই যদি সূত্রকে সমীকরণ নাম, মানে সমীকরণকে সূত্র বলো, মিথ্যা কথা বলতেছো না? রোজা দেখে মিথ্যা কথা বলা কি রকম পাপ? তো ব্যাপারটা এরকমই, বুঝতে পারছো? s equals to ut plus half at square কিসের মধ্যে সম্পর্ক? ত্বরণ এবং গতিকালের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? এখন দেখো, আমাকে একটু বলো, এই s equals to ut plus half at square এটার মধ্যে কয় রকম রাশি আছে? স্যার 3 রকম। লাথি মান 4 রকম। রোজা রাখে মুখ দিয়ে বাইর করে লাথি দাও। 4 রকম। স্যার হ্যাঁ স্যার 4। বলো কি কি? S U নাম কি? এস এর নাম কি? সরণ, ইউ কি? বেগ। আদিবেগ, সময়, তারপর ত্বরণ। আদিবেগ, So, আদিবেগ। শুধু বেগ, আদিবেগও বলতে পারো, বেগও বলতে পারো, বাট বেগ আর কি, সোজা কথা। সরণ, বেগ, ত্বরণ, সময়, কয়টা রাশি আছে? 4টা। কিন্তু আমি সমীকরণের সম্পর্ক কয়টা রাশির মধ্যে বলছি, কারণ কি? কারণ ইউ একটা ধ্রুবক। একবার যখন ঘটনা শুরু হয়ে গেছে, ইউ কি ধ্রুব হয়ে যায় না? ইউ কনস্ট্যান্ট হয়ে যায় না? ও কি আর চেঞ্জ হতে পারে না? এই জন্য ইউ কে এখানে গোনায় ধরি নাই আমরা। দেখো, এবং হ্যাঁ, ত্বরণ এটাও সুষম ত্বরণ, এটা নিয়ে সন্দেহ নাই, কিন্তু এক এক ক্ষেত্রে ত্বরণ এক এক রকম হইতে পারে। কি আদিবেগ, ত্বরণ ভিন্ন, স্যার ত্বরণ চেঞ্জেবল স্যার, কিন্তু ওইটা তো ধ্রুব না, ইউ চেঞ্জেবল,
বাট তুমি চিন্তা করো, একবার ঘটনা শুরু করে দিছো, 10টা বস্তু মনে করো দৌড়াবে এখন, 10টা বস্তু একই আদিবেগ নিয়ে দৌড়ানো শুরু করছে, কিন্তু 10 জনের ত্বরণ ভিন্ন, তাহলে এক একজনের দূরত্ব অতিক্রম করতে এক এক সময় লাগবে না? বা এক একজন এক এক সময়ে ভিন্ন ভিন্ন রকম দূরত্ব অতিক্রম করবে না? ইউ সবার এক হইতে পারে, এ ভিন্ন হওয়ার জন্য পুরা জিনিসটা চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছি? কোন কনফিউশন আছে? ভেরি গুড। এই জন্য ব্যাপারটা মাথায় রাখতে হবে। ঘটনা একবার শুরু হলে ইউ আর চেঞ্জ করা যাবে না, তো এই জন্য আমরা ইউটাকে ধরি না। বাট হ্যাঁ, কেউ কেউ এটাকে স্মরণ, বেগ, ত্বরণ এবং গতিকালের সম্পর্ক বলে, বললে ভুল হবে না। এ চলক কেমনে হবে বাবা? আমরা শুরুতে কি বল, না 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 না, আমরা শুরুতে কি বলছি? এই সুষম, সুষম ত্বরণের সংজ্ঞায় কি বলা আছে? মান এবং দিক। তাহলে মান আর দিক যদি চেঞ্জ হয়, চলক কেমনে হবে বলো? হ্যাঁ, এই তো ধ্রুবক। ধ্রুবক বলি নাই তা না, ধ্রুবক তো একটু আগে পরেই প্রশ্নটা করতাম যে এখানে কয়টা চলক আর কয়টা ধ্রুবক, সময় দে একটু। আচ্ছা, এখানে কয়টা রাশি পাইছি? 4টা রাশি। কে কে? স্মরণ, তারপর হচ্ছে সময় আর হচ্ছে ত্বরণ। ঠিক আছে। কয়টা পদ আছে? 3টা পদ। একটা হচ্ছে এস, একটা ইউটি, আর একটা হাফ এটি স্কয়ার। 3টা পদ আছে। ঠিক আছে। কয়টা চলক আছে? 2টা চলক। আমরা এটাকে সুষম ত্বরণ বলছি না? সুষম ত্বরণের মধ্যে ত্বরণের মান জীবনে চেঞ্জ হয় না। সুষম ত্বরণের সংজ্ঞা কি বলাইছি? যে ত্বরণের মান আর দিক কোনটাই চেঞ্জ হয় না। তাহলে এ কি? ধ্রুবক। আবার টি কি? চলক। টি তো পরে আসছি না, স্বাধীন চলক। কেউ 10 সেকেন্ড ধরে দেখবে, কেউ 20 সেকেন্ড ধরে দেখবে। তাহলে টি একটা চলক, যেটা পর্যবেক্ষকের ইচ্ছার উপর নির্ভরশীল। আবার ইউ আদিবেগ, চলক যেই হোক না কেন, ইউ একবার শুরু হয়ে গেলে ইউ আর চেঞ্জ হয়। তাহলে ইউ কি? আরেকটা ধ্রুবক। আর এস স্মরণ কি? আরেকটা চলক। 10 সেকেন্ড সময় দিলে যত দূরে যাবে, 20 সেকেন্ড সময় দিলে তার থেকে বেশি দূরে যাবে বা কাছাকাছি আসবে। বেগের পরিবর্তন যদি হয়, তার সাথে আদিবেগের পরিবর্তন যদি হয়, আদিবেগের পরিবর্তন হইলো ভালো কথা। আদিবেগের পরিবর্তন কি আদিবেগেই হয়েছে? 0 সেকেন্ডেই বেগ 1 থেকে 2 হয়ে গেছে। 0 সেকেন্ডে যেই বেগ, ওই বেগ কি জীবনে চেঞ্জ হবে? আদিবেগ বলতে কি বুঝি? ও বিন্দুতে, আদিবেগ বলতে বুঝি আমরা ও বিন্দুতে যে বেগটা আছে। বেগের পরিবর্তন বলতে কি? বেগের পরিবর্তন কি সময়ের সাথে না সময় ছাড়া? তাহলে সময় যদি পরিবর্তন না হয়, বেগ কি পরিবর্তন হবে? তাহলে আমার আদিবেগ কোনটাকে বলতেছি? t=0 মুহূর্তের বেগ। ইউ তো তাহলে পরিবর্তন হওয়ার কোনো জায়গা নাই। যদি এখানে আমার কোনো অন্য বিন্দুতে বেগ বলতে, যেমন এই যে বেগ পরিবর্তন আছে, মানে এই জন্যই তো এই বিন্দুতে বেগ ভি, এই বিন্দুতে বেগ ইউ বলি নাই, বুঝছো না? কিন্তু তার মানে তো এই না যে আদিবেগ পরিবর্তন হবে। তুমি এটা চিন্তা করো, তুমি জন্মানোর সময় যত কিলোগ্রাম ওজন নিয়ে জন্মাইছিল, ওটা কি জীবনে চেঞ্জ হয়েছে? ও আচ্ছা, খুব ভালো কথা, চমৎকার কথা বলতে। কেমনে হয়েছে আমার একটু বলো তো। জন্মানোর সময় ধরো তুমি 3.5 কেজি ছিলা, 10 বছর পর জন্মানোর সময় তোমার ওজন কি 10 কেজি হয়ে গেছে? নাকি 10 বছর পরে তোমার ওজন 10 কেজি হয়েছে? কেমনে হবে? হ্যাঁ, বাড়ছে। কি বাড়ছে? তোমার ওজন বাড়ছে। কখন বাড়ছে? 10 বছর পরে বাড়ছে। সময় বাড়ছে বলে তোমার ওজন বাড়ছে। কিন্তু যদি ওই মুহূর্তে ধরো তুমি জন্মানোর মুহূর্তে আমরা ছবি তুলছি একটা, তাহলে ওই ছবিতে তোমার যে ওজন ছিল, ওটা জীবনে চেঞ্জ হবে? ওটাই তো আদিবেগ। ছবি তো সারা দিবে, কিন্তু ওটা তো পরিবর্তন হবে না। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এই জায়গায় চলো কি স্যার, আরেকটা সময় ক্ষেত্রে আরেকটা আদিবেগ হতে পারে। যদি আরেকটা সময় নিয়ে আসো, তাহলে তো একই ঘটনা না? একই ঘটনা। তাহলে দুইটা, আমি কি এখানে দুইটা ঘটনা নিয়ে পড়তেছি? বুঝতে পারছো? ভেরি গুড। বা এই কোয়েশ্চেন গুলো দরকার না, এই কোয়েশ্চেন গুলো করা দরকার। কারণ এই কোয়েশ্চেন গুলো না করলে তুমি এই ডিফারেন্সটা বুঝবা না। যে তুমি মনে করো t=0 মুহূর্ত বলছো, কেউ এসে বললো ভাই আমি t=0 মুহূর্ত না, আমি ধরো 10 সেকেন্ডের মুহূর্তে কাজ করব। তাহলে ওর জন্য আদিবেগ t=10 সেকেন্ডের মুহূর্ত, আর তোমার জন্য আদিবেগ t=0 সেকেন্ডের মুহূর্ত। দুজনের ঘটনাই তো আলাদা। মানে একই বস্তুর মধ্যে, একই প্রসঙ্গ ঘটার মধ্যে, কিন্তু দুজনের ঘটনা তো আলাদা। একজন 10 সেকেন্ড আগে শুরু করছে, একজন 10 সেকেন্ড পরে। একই রকম ঘটনায় সে দুইজন নাই।
এই জন্যই তো বলতে স্মরণ সময়ের উপর নির্ভরশীল, এই জন্যই তো স্মরণকে সময়ের উপর অধীন চলক কইরা আমরা অবস্থান বনাম সময় লেখচিত্র রাখছি, আমরা বেগ বনাম সময় লেখচিত্র রাখছি। ওই সময় লেখচিত্রে বারবার করে বলছি যে সময়টা স্বাধীন চলক, কেন? এই জন্য। আর সময়ের উপর নির্ভর করে বস্তুর অবস্থান কই হবে, সময়ের উপর নির্ভর করে বস্তুর বেগ কত হবে, সময়ের উপর নির্ভর করে বস্তু কত দূরে যাবে বা কত কাছে থাকবে। যেতে পারছি? কোন কনফিউশন আছে? না। সময়ের উপর নির্ভর মানে কি সবাই কি টি ইকুয়ালস টু 0 থেকে দেখবে? না। মনে করো তুমি ক্লাসে টি ইকুয়ালস টু 0 তে এক্সপেরিমেন্ট শুরু করছো, তুমি এক্সপেরিমেন্ট শুরু করার 10 সেকেন্ড পর টিচার রুমে আসছে, তাহলে টিচারের জন্য টি ইকুয়ালস টু 0 কোনটা? 10 সেকেন্ড পরে। তোমার জন্য টি ইকুয়ালস টু 0 যা, টিচারের জন্য টি ইকুয়ালস টু 0 যা, দুজনের জন্য ভিন্ন জিনিস না? কারণ তোমরা দুই পর্যবেক্ষক, 10 সেকেন্ড পরে দুইজন পর্যবেক্ষণ মানে দুইটা ঘটনা, সোজা কথা। আমি এক্সপেরিমেন্টটা আমি এক ধরে দিছি, স্যার আর ধরে দিছি, কারণ পর্যবেক্ষক ভিন্ন। এটাই কি আমরা ওই যে প্রথম অধ্যায়ে পড়ে আসছে আমরা সায়েন্টিফিক প্রসেসের মধ্যে বলছিলাম না, প্রসঙ্গ কাঠামো, পর্যবেক্ষক আর প্রসঙ্গ বস্তু চেঞ্জ না হলে ঘটনা এক, আর তিনটার যে কোনো একটা চেঞ্জ হলে ঘটনা চেঞ্জ হয়ে যায়। বুঝতে মনে আছে? এবার বুঝতে পারতেছো? ভেরি গুড। কোনো কনফিউশন আছে? না। এইবার s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, এইখানে একটা বিশেষ ক্ষেত্র আছে। বিশেষ ক্ষেত্রটা হচ্ছে বস্তুর যে সবসময় আদিবেগ থাকবে এরকম কোনো কথা নাই, বস্তু স্থির অবস্থান থেকেও যাত্রা শুরু করতে পারে। সো বিশেষ ক্ষেত্র। স্যার তার আগে স্যার ওইটা আমাদের স্যার চলো কি ছিল স্যার? এস আর টি ছিল স্যার। ইয়েস, এস এবং টি ছিল চলো, ইউ এবং এ। কারণ সুষম ত্বরণ বলতে যাই সুষম তাই হচ্ছে গিয়ে চলো ধ্রুবক। সুষম মানেই ধ্রুবক, আবার আদিবেগ মানেই ধ্রুবক, আর বাকিটা চেঞ্জ হয়। বলো। এটাকে স্যার স্মরণ ত্বরণ গতিকালের সম্পর্ক অথবা স্মরণ বেগ ত্বরণ গতিকালের সম্পর্ক বলে, চারটাও বলে, তিনটাও বলে। তিনটা বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বাট বেশি মানুষজন তিনটাই বলে, কারণ ওই যে আদিবেগটা একবার হয়ে গেলে ধ্রুবক হয়ে যায়, এই জন্য। আবার সবসময় আদিবেগ থাকেও না। এই যে এখন বিশেষ ক্ষেত্রে চিন্তা করো, বিশেষ ক্ষেত্রে আমরা বলবো যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। ইয়েস, যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, কলম খেলা কিন্তু রোজা ভেঙে যেতে পারে। আরে ওই যে চাপাইছোস, প্লাস্টিক তো মুখে গেছে, ওটা যদি দগিয়া চলে যায় টানা পরিমাণ সমান হয়, গেছে তো রোজা ওখানে। এবং তার থেকে বড় কথা, রোজা কি সংযম না? অনুচিত কাজ থেকে বিরত থাকা উচিত। যেই কাজ তোমার অনুচিত কাজ মানে কি, যেটা তোমার উপকারে আসবে না। চিন্তা করতেছে যে ভাই মাফ করেন, আপনি পড়া আর কলম কাঁপো না। একবার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে তখন নরডেম কলেজে আমাদের একজন টিচার ছিলেন, মিজানুর রহমান ভুইয়া স্যার। স্যার হচ্ছেন কি বায়োলজির খুবই জাদরেল টিচার ছিলেন, স্পেশালি জুলজি, প্রচন্ড জাদরেল টিচার। সে ক্লাসে এসা 40 মিনিটের ক্লাস, আধা ঘন্টা গল্প করতো, 10 মিনিট পড়াইতো। বাট ওই গল্প কাজে দিত এবং ওই 10 মিনিটের মধ্যে সিলেবাস শেষ হয়ে যেত। কেমন হইতো আমরা জানিও না। আসলে চমৎকার টিচার ছিল। হ্যাঁ, পড়াই ফেলছে। তো এই লোক ছিল হচ্ছে গিয়ে ক্লাসে ঢুকে যদি কাউকে এরকম অনুচিত কাজ করতে দেখে হাই বেঞ্চের উপর দাঁড় করায় রাখে। তো আমি ওই স্যারের ক্লাসের এক সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ ক্লাসে এরকম কলম মুখে দিয়ে চাপাচ্ছিলাম। স্যার দেখছে, স্যার আমাকে পুরোটা ক্লাস হাই বেঞ্চের উপরে কলম মুখে দিয়ে দাঁড় করায় রাখছে, কান ধরায়। হাই বেঞ্চের উপর মুখে কলম দিয়ে কান ধরায়। না, আমাদের ওটা হাই গ্যালারি ক্লাসরুম ছিল, সিনেমা হলের মতো। তো অনেক উপরে, হ্যাঁ মানে মসজিদের সমান হাইট আর কি ধরো। তো অনেক উপরে ফ্যান, মাঝামাঝির দিকে ছিলাম মনে হয়। তো যথেষ্ট হাইটে ছিলাম না, মাঝামাঝি কোনো জায়গায় ছিল। হ্যাঁ, সবাই দেখছে, আরে আশেপাশে সব ক্লাসরুমও দেখছে যে আমি হাই বেঞ্চের উপরে, লো বেঞ্চের উপর না তো। আবার আমাদের হাই বেঞ্চ গুলো তো যেহেতু গ্যালারি, হ্যাঁ মাঝখানে ওখানকার হাই বেঞ্চের উপরে দাঁড় করা রাখছে একদম পুরা। ওর পরে আমি আর জীবনে আল্লাহ রহমতে মুখে কলম দেই নাই। হ্যাঁ একদম, অবশ্যই অনুচিত, কারণ এটার মধ্যে কত পরিমাণ জীবাণু আছে তুমি চিন্তা করো। এবং তোমার বডির তো জীবাণু আটকানোর একটা ক্ষমতা আছে, সক্ষমতা আছে। ওরও তো রিজিক আছে না? তুমি ওর রিজিকের থেকে তুমি ওর যত বেশি জীবাণু দিবা, ও তত তাড়াতাড়ি কর্মক্ষমতা হারাই ফেলবে। ব্যাটারির মতো চিন্তা করতে হবে জিনিসটা। আচ্ছা আসো, এখন যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে বস্তু, তার মানে কি ইউ কত? 0। সুতরাং এস ইকুয়ালস টু কত বলা যায়? হাফ এটি স্কোয়ার বলা যায়। তো কনফিউশন আছে? আবার একটা জিনিস দেখো, এই যে হাফ এটা কি ধ্রুবক না? সমীকরণ থেকে ধ্রুবক উঠাই দিলে সমানুপাতিক সম্পর্ক পাই না? এস সমানুপাতিক টি স্কোয়ার, যেহেতু হাফ এ ধ্রুবক বলা যায়। সুতরাং লাস্ট লাইনে বলতে পারি স্থির
অবস্থা থেকে গতিশীল কোন বস্তুকণা অতিক্রান্ত দূরত্ব অনেকটা পরন্ত বস্তু সূত্রের মতো। এবার বুঝতে পারতেছো যে কোত্থেকে ওইসব আসছে? সরি, স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে পরন্ত বস্তু সূত্র, সব পরন্ত বস্তু সূত্র না কিন্তু। আমরা যদি কোনো একটা পরন্ত বস্তু ছুঁড়া মারি, ওটাও তো পরন্ত বস্তু, তাই না? কিন্তু ছুঁড়া মারছে, বল প্রয়োগ করেছে। তো স্থির অবস্থা থেকে গতিশীল কোন বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব তার গতিকালের বর্গের সমানুপাতিক। গতিকালিত সময় গতিকালের বর্গের সমান। মায়াজারের ভিডিও দিই, স্যার দেখতে পারবে, কলম পাতা শুনতে হবে। আপনারা কি জানেন আলু ফ্যাক্টরিতে আলু কিভাবে পচে না? বুঝতে পেরেছি এতটুকু? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ভেরি গুড। সো এস ইকুয়ালস টু এইটুকু গেল। এখন একই ঘটনার জন্য, একই প্রসঙ্গ কাঠামোর জন্য, মানে সবকিছু এক সুষম ত্বরণ আছে, হাবিজাবি সবকিছু বলা আছে, ঠিক আছে? আমরা তো বলছিলাম 1 সেকেন্ডের জন্য এস ইকুয়ালস টু কত? ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইনটু টি, তাই না? একটু আগে অনুপম আমাদেরকে জিজ্ঞেস করছিল না সময়, অনুপম না সরি নম্র, নম্র জিজ্ঞেস করছিল যে সময়ের সম্পর্ক কিরকম। মনে করো অনুপম ওই নম্রর কথাটাকে একটু পাতা দিলাম, ধরে নাও। এবং ত্বরণের যে সংজ্ঞা আছে, যেখানে সুষম ত্বরণ আছে, ত্বরণের যে সংজ্ঞা আছে, ত্বরণে এই ইকুয়ালস টু কত বলতো? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে নম্রর কথাকে সম্মান দেওয়ার জন্য যদি আমরা এই সম্পর্ক থেকে সময়ের সম্পর্ক বের করতে চাই, তাহলে টি ইকুয়ালস টু কি বলতে হবে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, তাই না? সো এখন যদি টি এর এই সম্পর্কটা, সময়ের এই সম্পর্কটা আমরা এই প্রথম এস ইকুয়ালস টু ভিটির মধ্যে বসাই, কেন বসাই তবে বুঝতেই পারছো, কারণ প্রশ্নে বলছে সুষম ত্বরণ আছে। তো হয় তুমি বেগের মধ্যে সুষম ত্বরণকে নিয়ে আসবা, যেটা আমরা একটু আগে বলছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি বসাইছি, আর ওটা না করলে সময়ের মধ্যে এই যে টি যে আছে, টি এর মধ্যে তুমি ত্বরণকে নিয়ে আসবা, যেটা আমরা এই সমীকরণে করছি না? এই টিটাকে যদি বসাই দেই এস ইকুয়ালস টু ইউ প্লাস বি বাই 2, টি এর জায়গায় কত বসবে? ভি মাইনাস ইউ বাই এ। উপরে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসছে। তাহলে আমি কি বলতে পারি উপরে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2a। এখন এই 2a আর এই এস গুণ করে দাও, আর গুণন করে দাও, আর গুণন করে দিলে বাম পক্ষে কত আসে? 2as, ডান পক্ষে কত আসে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সুতরাং ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ইয়েস। আপনি একটু আগে বললেন যে টি হচ্ছে স্বাধীন চলক, এটা সম্পর্ক বসানো যাবে না, চিন্তা করা যাবে না, কিন্তু তুমি যেহেতু বলছো তাই তোমার সম্মান রক্ষাতে দিলাম। মানে চাইলে তো করা যায়, সমীকরণ তো সমীকরণের মধ্যে করা যায়, কিন্তু এটাকে টি এর সম্পর্ক বলে না, টি এর কোন সমীকরণ বলে না। এটা প্রতিপাদনের খাতিরে করছি আমরা, মানে বেসিক্যালি হ্যাঁ মিলানোর জন্য বলতে পারো। বেসিক্যালি এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা কি গড়বেগের সম্পর্ক না? তো গড়বেগের মধ্যে তোমার সুষম ত্বরণকে আনতে হবে, হয় তুমি বেগের মধ্যে সুষম ত্বরণ নিয়ে আসবা, আর না হলে গতিকালের মধ্যে সুষম ত্বরণ নিয়ে আসবা, আনতে হবে, কিন্তু আনতে হবে, তাছাড়া ইনকমপ্লিট। বুঝতে পারছি? এখন এইখানে এটা কার কার মধ্যে সম্পর্ক? এটা হচ্ছে বেগ, ত্বরণ এবং সরণের সম্পর্ক। বুঝতে পারছি? আমরা বেগ, ত্বরণ, সময়ের সম্পর্ক দেখছি বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আমরা সরণ, ত্বরণ, সময়ের সম্পর্ক দেখছি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখন দেখলাম বেগ, ত্বরণ আর সরণের সম্পর্ক বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ। এর সময় সম্পর্ক বলবো না, মানে মানে সময় সম্পর্ক যেহেতু নম্র বলতে তাই ওই টাইনে নিয়ে আসলাম, কিন্তু সময় সম্পর্ক না, এটা বেসিক্যালি সময়টাকে রিপ্লেস করে সুষম ত্বরণকে জায়গা দিচ্ছে। মানে সুষম ত্বরণকে জায়গা দেওয়ার জন্য যে বি কেও সরাই, দেখো এই যে বি এবং টি দুইটাই চলক না? বি এবং টি বেগ বনাম সময় দেখো চিত্র দুইটাই চলক না? একটা স্বাধীন চলক, একটা অধীন চলক। একবার স্বাধীন চলকের মধ্যে বসাইছি, একবার অধীন চলকের মধ্যে বসাইছি।
একবার ভি এর মধ্যে সুষম ত্বরণকে আনছি, একবার টি এর মধ্যে সুষম ত্বরণকে আনছি, এটাই। আর কিছু না। বুঝতে পারছো? আচ্ছা চারটা গতিক সমীকরণ কিন্তু শেষ। এবং এখানে একটা বিশেষ ক্ষেত্র আছে। বিশেষ ক্ষেত্র কি? স্যার বলে দেন স্যার। ওই যে যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, মানে কি যদি ইউ ইকুয়ালস টু 0 হয়, ইউ ইকুয়ালস টু 0 হলে ভি স্কয়ার ইকুয়ালস টু কত? টুয়াইস এস। আবার টুয়াইস কি একটা ধ্রুবক, তাই না? মানে ভি স্কয়ার ইকুয়ালস টু টুয়াইস এস হলে ভি ইকুয়ালস টু √2s বলা যায়। তাহলে √2a কে ধ্রুবক ঘোষণা করে ভি সমানুপাতিক কত? স্যার স্কয়ার হিসাবে পাশে নিয়ে গেছেন স্যার। √over করে দিছি। ভি সমানুপাতিক √s। তার মানে স্থির অবস্থান থেকে গতিশীল কোন বস্তুর শেষ বেগ তার অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে গতিশীল বস্তু, ও অবশ্যই এর আগের কেসে সুষম ত্বরণে বলতে হবে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল। সুষম ত্বরণ না বললে এই কথাটা হবে না। এখানেও স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল, সুষম ত্বরণে গতিশীল বস্তুর শেষ বেগ। স্থির অবস্থান থেকে গতিশীলের আগে সুষম ত্বরণে, মানে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে বা স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে কি শুরু করেন? যাত্রা শুরু করেন। সুষম ত্বরণে গতিশীল বস্তুর শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। ক্লিয়ার? এই